আরও গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৩x৩ সিরিজের গল্প তৃষ্ণা মারা গেছে এর ৬ষ্ঠ পর্ব নিয়ে। বুমবুমের সকালে স্কুল, ৬টার মধ্যে উঠতে হয় বুমবুমকে। তাড়াতাড়ি ছেলেকে ঘুম পাড়িয়ে লিভিং রুমে এলো মিতিন। এবার নিশ্চিন্তে নৈশাহার সারবে কর্তাগিন্নি। রাতে রুটি করে গেছে আরতি। এখন মুরগির মাংস আর ওবেলার বাঁধাকপিটা আরেকবার গরম করলে খানা তৈয়ার। মাইক্রোওয়েভ ওভেনে পাত্রগুলো ঢোকালো মিতিন। টেবিলে প্লেট সাজাচ্ছে। পার্থ শালমুড়ি দিয়ে টিভির সামনে, পর্দায় খেলার চ্যানেল, ভলিউম কমানো। পার্থর চোখ স্প্যানিশ লিগ ফুটবলে, কানে মোবাইল। বাক্যালাপ শেষ করে আপন মনে হেসে উঠল। গলা উঠিয়ে বলল, উফ, তমালটাকে নিয়ে আর পারা যায় না। মিতিন হাসতে হাসতে বলল, এখনো কাঁপছে বুঝি? শুধু কাঁপুনি নয়, ভিড়মি খাচ্ছে। এমন আপসেট হয়ে পড়েছে যে গলা দিয়ে জল পর্যন্ত নামছে না। সাথীকে বলো এক দু পেক হুইস্কি খাইয়ে দিতে, নার্ভটা স্টেডি হবে। লাভ নেই, তমাল যা টাইপ নির্ঘাত বমি করে দেবে। পার্থ টিভি অফ করে সোফা ছেড়ে উঠল। ডাইনিং টেবিলে এসে বসল। বেচারার মুখে এখন এক বুলি। গক্ষুরি হয়ে গেছে, দরকার হলে ফ্ল্যাট বেচে দেব, কিন্তু পিজি ফিজি আর রাখছি না। স্বাভাবিক, গেরস্থ মানুষের কি এইসব অশান্তি সহ্য হয়? বেটা আরো ভয় পাচ্ছে কেন জানো? দারোগা সাহেব এমন চোখ পাকিয়ে প্রশ্ন করছিলেন, ও বেটা ধরেই নিয়েছে পুলিশের চোখে ও এখনো সাসপেক্ট। ভুল কিছু ভাবেনি। সন্দেহের তালিকায় তমালদা তো আছেই। কাল সে ওই বাড়ি গিয়েছিল। মেয়েটার সঙ্গে এক্স্যাক্টলি কি কথা হয়েছে নো ওয়ান নোজ। যা, তমাল খুব ভালো মানুষ। তাছাড়া মৃত্যুটা হয়েছে ইভিনিংয়ে, তখন তমাল কোথায়? সেটা তমালদাকেই প্রমাণ করতে হবে। ভুলে যেও না, তমালদাই এমন একজন মানুষ যার কাছে আরেক সেট চাবি থাকে এবং ইচ্ছে করলেই ফ্ল্যাটে ঢুকতে পারে। সুতরাং তার নিশ্চিত অ্যালিবাই থাকা দরকার। তা তো লাগবেই। পার্থ ক্যাসেরোল খুলে রুটি নিল। একটু বাঁধাকপি মুখে পুরে বলল, তমাল একটা পরামর্শ চাইছিল। কি? সুকন্যাকে এক্ষুনি ফ্ল্যাট ছাড়তে বলা ঠিক হবে কিনা। তাড়াহুড়োর কি আছে, মেয়েটা হয়তো এমনি। আই ডাউট। যে মেয়ে এমন একটা ঘটনার পরেও অবলীলায় ফ্ল্যাটে একা একা থাকতে পারে, সে পরে কি করবে বলা কঠিন। পার্থ খাওয়া থামিয়ে চোখ কুঁচকে তাকালো। আচ্ছা, মেয়েটাও নিশ্চয়ই তোমাদের চোখে সাসপেক্ট? অবশ্যই, আফটার অল রিভলভারটা ওরই এবং যে কোনো সময় ওর ফ্ল্যাটে ঢোকার সুযোগ আছে। কিন্তু সুকন্যা তো গতকাল আসানসোলে, ও কি ওখান থেকে রিমোটে রিভলভার চালিয়েছে? সুকন্যা আদেও আসানসোল গিয়েছিল কিনা তাও তো প্রমাণ সাপেক্ষ। আমি সুশীলকে জিজ্ঞেস করে দেখেছি। আজ দুপুর 12টা সাড়ে 12টার সময় সুশীল নিচে ছিল না, বাজারে গিয়েছিল। সুকন্যা ওই সময়ই ফিরেছে কিনা সেটা সুশীলের নজরে নেই। তো এমনও হতে পারে মেয়েটা কাল আসানসোল না গিয়ে অন্য কোথাও ছিল কলকাতাতেই, তারপর সন্ধ্যে 7টা-8টার সময় চুপচাপ এসে ফ্ল্যাটে ঢুকে গেছে। সুশীল কাল সন্ধ্যের পর থেকে নিজের ঘরে বসে টিভি দেখছিল, সুতরাং কারোর আসা যাওয়া তার নোটিসে না আসাটাই স্বাভাবিক। অর্থাৎ সুকন্যা ফ্ল্যাটে ঢুকে দুষ্কর্মটি করে সারা রাত নিঃসাড়ে নিজের ঘরে রয়ে গেল, সকালটাও কাটিয়ে দিয়ে দুপুরবেলা হাঁকডাক করে লোক জড়ো করলো। একদমই ইম্পসিবল কি, বিশেষত সুকন্যার নার্ভ যা শক্ত। তবু মোটিভটা কি বন্ধুকে মেরে ফেলার? ওই 15,000 টাকা? হুম, আক্রোশ, ত্রিকোণ প্রেমে হেরে যাওয়া প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিহিংসা চরিতার্থ করা।
কৌশিকের ওপর সুকন্যারও দুর্বলতা ছিল বলছো, অথচ ভাবে ভাবে তো মনে হচ্ছিল ছেলেটাকে পছন্দ করে না। হয়তো ওটা ভান, আমরা এখনো সঠিক কিছুই জানি না পার্থ। মিতিন মুচকি হাসল। এবং এও জানি না সন্ধে 7:15 কৌশিক কেন পরপর 3বার তৃষ্ণাকে কল করেছিল। তৃষ্ণার সঙ্গে হয়তো যোগাযোগের চেষ্টা করছিল, পাচ্ছিল না। আমার কিন্তু একটু স্ট্রেঞ্জ লাগছে, যদি না কৌশিক। মিতিন কি যেন বলতে গিয়েও থেমে গেল। পার্থ উৎসুক মুখে জিজ্ঞেস করল, কৌশিক কি? কিছু না, একটা সংশয় ঘুরছে মাথায়। যাই বলো, আমার বুদ্ধি বলছে সুকন্যা বা কৌশিক এর মধ্যে জড়িত নয়। পার্থ এক ঢোক জল খেল। আমি অজয়বাবুর সাইডে। সত্যি যদি তৃষ্ণাকে কেউ খুন করে থাকে তাহলে সে হলো প্রশান্ত সেন। নির্ঘাত লোকটা চলে গিয়েও আবার ঘুরে এসেছিল। এই সম্ভাবনাকে আমিও কিন্তু উড়িয়ে দিইনি। মিতিন মুরগির হাড় চিবোচ্ছে। সত্যি বলতে কি, এই চান্সটাই সবচেয়ে বেশি প্রবাবল। প্রশান্ত এই কেসে প্রাইম সন্দেহজনক ক্যারেক্টার। লোকটা আসলে কে, তৃষ্ণার সঙ্গে তার কি ধরনের সম্পর্ক, কেনই বা সে তৃষ্ণার কাছে আসতো, সবটাই বেশ ধোয়া ধোয়া। এবং 15,000 টাকাটা সেই পকেটস্থ করেছে, এটা তো একেবারে জলবৎ তরলং। দেখা যাক। কৌশিক, প্রশান্ত, দুই মক্কেলকেই তো চেস করা হচ্ছে। মিতিন পার্থর প্লেটে আর এক টুকরো চিকেন তুলে দিল। গবেষণা রেখে আগে খাওয়াটা সারো, টেবিল পরিষ্কার করে আমি একটু কাজে বসবো। এখন কি কাজ আছে? থট প্রসেসিং। পরদিন সকাল 9টায় অজয়র ফোন। কি ম্যাডাম, খুব ব্যস্ত নাকি? ওয়াশিং মেশিনে জামা কাপড় ঢোকাচ্ছিল মিতিন। কৌতুকের সুরে বলল, কই আর, আপনারা পুলিশরাই তো সব কেস সলভ করে ফেলছেন, আমাদের আর কাজ কোথায়? টিজ করছেন না তো? অজয় ও হা হা হাসলো। ফাঁকা থাকলে চলে আসুন না থানায়। কেন? কৌশিক রায়কে ডেকে পাঠিয়েছি 11টায়। প্রেমিকটিকে একবার সচক্ষে দেখে যান। ছেলেটাকে কখন ডেথ নিউজটা দিলেন? কাল থানায় ফিরেই। শুনে প্রথমটা এমন হাউমাউ করে উঠল, অবশ্য সামলেও নিল পরে। আমি কিন্তু খুনের সন্দেহটা ভাঙিনি, বলেছি সম্ভবত আত্মহত্যা। হঠাৎ কৌশিককে নিয়ে পড়লেন যে বড়, আপনার টার্গেট তো প্রশান্ত। ধাপে ধাপে এগোতে হবে তো, বাই মেথড অফ এলিমিনেশন। প্রশান্তকে কোনো কলই করেননি? এখনো পর্যন্ত না, একটু রিল্যাক্স থাকতে দিচ্ছি, ওতে গ্রিপে আনতে সুবিধে হবে। এনিওয়ে, সুকন্যা অ্যালিবাই কিন্তু আমি চেক করে নিয়েছি। শনিবার পুরো দিনটাই ও আসানসোলে ছিল, তবে বাবাটাকে দাবড়েছি এক প্রস্থ। মেয়ের হাতে রিভলভার ছেড়ে দেয় এ কেমন আক্কেল? বলেছি এর জন্য মেয়েকে ভুগতে হবে, এবং আপনাকেও। ভদ্রলোক তো বললেন আজই মেয়ের কাছে কলকাতায় চলে আসছেন। টিয়ে মাছ হচ্ছে তো? শিওর, বডি চলে গেছে কাটা পুকুরে। শুক্র শনিবারের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। খুব একটা কাজে লাগবে কি রিপোর্টটা? মোড অফ ডেথ নিয়ে তো কোনো সংশয় নেই। তবু দেখে তো একবার নিতেই হবে, আর ব্যালিস্টিক রিপোর্টটাও দরকার। হ্যাঁ, ওটা বরং অনেক বেশি জরুরি। গুলি যে ওই রিভলভার থেকে বেরিয়েছিল সে সম্পর্কে নিশ্চিত না হলে কেসটাই তো খুব লেট। আরে দূর, ওরকম কোনো চান্সই নেই। চলে আসুন প্লিজ। পার্থ কান খাড়া করে শুনছিল কথাগুলো। মিতিন ফোন ছাড়তেই তার চোখ জল জল। কি গো, আমিও যাব নাকি? মিতিন হি হি হাসলো। এই যে দেখি বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। তোমার প্রেসে যাওয়ার কি হবে? ওখান থেকেই চলে যাব, একদিন দেরিতে গেলে কারবার ডকে উঠবে না। তাহলে আর কি, চলো কাজে। আকাশে আজ অল্প অল্প মেঘ, রোদ্দুর নেই, অথচ ঠান্ডাটা যেন কমে গেছে ঝপ করে।
কলকাতায় শীত বোধহয় এবার ফুরিয়ে এলো, কিংবা ছোটখাটো বৃষ্টির পর আবার নামবে পুনর্দমে। থানায় এসে মিতিন দেখলো কৌশিক ইতিমধ্যেই হাজির, থমথমে মুখে বসে অজয়ের চেম্বারে, পরনে জিন্স, ফুল শার্ট আর হাফ স্লিভ সোয়েটার। দেখতে মোটামুটি রূপবান, কায়দা করে কাটা চুল কপালে ঝাঁপিয়ে এসেছে, কবজিতে দামি ব্র্যান্ডের ঘড়ি, তর্জনী আর অনামিকার আংটি, মুক্ত আর প্রবাল বসানো, মুঠোয় মহার্ঘ মোবাইল। মিতিনদের দেখে চা আনালো অজেয়। কৌশিকের জন্য এসেছিল চা, তবে সে খেলো না, প্রত্যাখ্যান করলো সবিনয়ে। মলিন মুখে বলল, আই অ্যাম নট ফিলিং টু টেক এনিথিং। কাপে চুমুক দিয়ে অজেয় বলল, ওকে, তাহলে কাজের কথা শুরু করা যাক। বুঝতেই পাচ্ছেন আপনাকে এখন কয়েকটা অপ্রিয় প্রশ্ন করব আমরা। কি প্রশ্ন? নাম ধাম চাকরি বাকরি সম্পর্কে নতুন করে জেনে নিয়ে অজেয় মূল প্রসঙ্গে এলো। তৃষ্ণার সঙ্গে আপনার ঠিক কতদিনের আলাপ? মাস 6। উই ফার্স্ট মেট অ্যাট ব্লু হেভেন। সেদিন তৃষ্ণার সঙ্গে সুকন্যাও তো ছিল? ছিল। সম্পর্কটা তো আপনাদের যথেষ্ট গভীর হয়েছিল, নয় কি? ফেব্রুয়ারির মিডলে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে আমাদের নোটিশ দেওয়ার কথা। আপনারা কি রেগুলার মিট করতেন? রোজ নয়, উইকে 1-2 দিন, বেশিরভাগ ফোনেই কথা হতো। লাস্ট কবে দেখা করেছেন? কাল সানডের আগের সানডে দুপুরে ওর ফ্ল্যাটে গিয়েছিলাম। শনিবার তো তৃষ্ণার ছুটি থাকে। মিতিন ফস করে বলে বসল, এই শনিবার তৃষ্ণার সঙ্গে কোনো প্রোগ্রাম করেননি? না, মানে। কৌশিক যেন এবার বেশ অসহজ। অফিসে একটা আর্জেন্ট কাজে ফেঁসে গিয়েছিলাম, তৃষ্ণাকে আমি বলেও ছিলাম। অজয় বলল, আপনি তৃষ্ণাকে লাস্ট কল করেছিলেন পরশু রাত্রে, একটা এসএমএসও পাঠিয়েছিলেন, অথচ তারপর থেকে আপনার আর কোনো কল নেই। কেন? আপনাদের কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? না তো, আমি আশা করেছিলাম ও আমায় রিং করবে। কাল সারাদিন ওর ফোন না পেয়ে আপনি অবাক হননি? অ্যাকচুয়ালি অতটা ভাবার সময় পাইনি, বাড়িতে লোকজন এসেছিল, তাদের নিয়ে একটু বিজি ছিলাম। তাই কি? মিতিন ফের নাক গলালো। নাকি আপনি জেনে গিয়েছিলেন সে আর নেই? কি করে জানবো? কৌশিক ঈষৎ চঞ্চল, কোত্থেকে জানবো? মিতিন নিরীহ মুখে বলল, শনিবার বিকাল থেকে আপনি কি কি করেছেন যদি একটু খুলে বলেন, মানে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। এ প্রশ্ন আমায় করার অর্থ কি? আমি জবাব দেবই বা কেন? দিলে আপনারই ভালো, ইউ মে কাম ক্লিন। মানে, আপনাদের কি ধারণা আমি তৃষ্ণার মৃত্যুর জন্য রেসপন্সিবল? হতেও তো পারেন। আচমকায় মিতিনের চোয়াল শক্ত। আমি কিন্তু জানি পরশু সন্ধেবেলা আপনি তৃষ্ণার কাছে এসেছিলেন। কি যা তা বলছেন, আমি সেদিন 8টা অবধি অফিসে। ঠিক বলছেন না, আপনি যে এসেছিলেন তার প্রত্যক্ষদর্শী কিন্তু আছে। ওই হাউজিংয়ের কেয়ারটেকার নিজের ঘর থেকে দেখেছে। ইম্পসিবল, তার ঘর বন্ধ। উত্তেজনার ঝোঁকে বলেই ফেলে কৌশিক মুখ ঢাকলো দুহাতে, মাথা ঝাঁকাচ্ছে জোরে জোরে। অজেয় বিস্মিত চোখে মিতিনকে দেখছিল। মিতিন মৃদু হাসল, নরম গলায় কৌশিককে বলল, এবার নিশ্চয়ই আর খোলাখুলি বলতে আপত্তি করবেন না? আস্তে আস্তে মুখ তুলেছে কৌশিক। ভেঙে পড়া গলায় বলল, বিলিভ মি, আমি তৃষ্ণার মৃত্যুর জন্য দায়ী নই। আমি কিছু জানি না।
কিন্তু এসে তো ছিলেন শনিবার সন্ধেবেলা। হ্যাঁ, আমি ওকে আগের দিন বলেছিলাম শনিবার দেখা করতে পারবো না। তাতে তৃষ্ণা অফেন্ডেড হয়েছিল। সকাল থেকে আমায় একটাও ফোন করেনি। তাই কোনো ক্রমে তাড়াতাড়ি অফিসের কাজ চুকিয়ে তৃষ্ণাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা ওর ফ্ল্যাটে চলে যাই। গিয়ে বেল বাজাই, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাইনি। তখন কটা বাজে? 7:15-20। প্রথমে ভাবলাম সুকন্যা তো নেই, তৃষ্ণা হয়তো একা একা ফ্ল্যাটে ঘুমিয়ে পড়েছে। জাগানোর জন্য মোবাইলে ফোন করলাম। একবার নয়, 3-3 বার। তারপরও যখন দরজা খুললো না, আমি শিওর হলাম ও বেরিয়ে গেছে। আমার প্রচণ্ড রাগ হলো, অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়াজ ডিজেক্টেড। মনে হচ্ছিল এত পরিশ্রম করে সময় বার করলাম, অথচ সন্ধ্যেটাকে এইভাবে নষ্ট করলো তৃষ্ণা। কোথায় এমন গেছে সে যে আমার ফোন পর্যন্ত ধরে না? নাকি মোবাইল ঘরে রেখেই বেরিয়ে পড়েছে? বিরক্ত হয়ে আই লেফট হার প্লেস। পরে রাগ খিতিয়ে গেলে রাত্রিরে ওকে আবার ফোন করি, মেসেজও পাঠাই, বাট নো রিপ্লাই। কৌশিকের গলা সামান্য ধরে এলো। আমি তখন কি করে জানবো তৃষ্ণা আর নেই? আর গতকাল রোববার? অতবার ফোন করার পরেও যদি উত্তর না মেলে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কালও আমি ওর উপর খুব চটেছিলাম। বুঝলাম। মিতিন মাথা নাড়ছে। আচ্ছা, তৃষ্ণা হঠাৎ কেন সুইসাইড করলো এ সম্পর্কে এনি আইডিয়া? জানি না, মাথাতেই ঢুকছে না। শুক্রবারও তো যখন মোবাইলে কথা বলেছে, শি ওয়াজ ফাইন। অজেয় গলা ঝাড়ল। প্রশান্ত সেন বলে কাউকে আপনি চেনেন? পলকের জন্য থমকেছে কৌশিক। তারপর ঘাড় নাড়তে নাড়তে বলল, হ্যাঁ চিনি। কোথায় আলাপ হয়েছিল? আলাপ ঠিক বলা যায় না। আই মেট হিম ওয়ান্স। কি করে? পুজোর পর দেওয়ালির আগে একদিন আমি আর তৃষ্ণা এলগিন রোডের এক কফি বারে বসেছিলাম। লোকটাও সেখানে ছিল। হঠাৎ এসে তৃষ্ণার সঙ্গে গল্প জুড়ে দিল। তৃষ্ণার অফিস কেমন চলছে, এখন মামার বাড়ি যাচ্ছে কিনা, তৃষ্ণার মামাতো ভাইরা কে কেমন আছে। আমার সঙ্গে কোনো পরিচয় নেই, অথচ আমার সঙ্গেও গায়ে পড়ে কথা বলতে শুরু করলো। তৃষ্ণা তখন বাধ্য হয়ে ইন্ট্রোডিউস করে দিল আমাকে। লোকটাকে আপনার কেমন লেগেছিল? অসহ্য, আনকালচার টাইপ, ম্যানার্স জানে না, প্রিভেসিতে ইনক্লুড করে। বলেও ছিলাম তৃষ্ণাকে, এই ধরনের লোকের সঙ্গে তোমার মেলামেশা থাকে কি করে। শুনে ওর মুখ শুকিয়ে এতটুকু। বলেছিল এই প্রশান্ত সেন নাকি ওদের বহরমপুরের লোক, কেমন যেন দুঃসম্পর্কে দাদা। ওর সঙ্গে নাকি এককারে লাইন মারার চেষ্টা করতো খুব। তৃষ্ণা আদৌ পাতা দেয়নি বলে ইচ্ছে করে নাকি রাস্তায় ঘাটে দেখা হলে ইন্টিমেসির ভাব দেখায়। প্রশান্ত সেন কিন্তু মাঝে মাঝেই তৃষ্ণার ফ্ল্যাটে আসতো। ইজ ইট? কৌশিকের চোখে ঘোর বিস্ময়। তৃষ্ণা তো কখনো বলেনি। সুকন্যার মুখেও শোনেননি? সুকন্যার সঙ্গে আমার খুব একটা ফ্রেন্ডশিপ নেই। উই হ্যাভ এক্সট্রিমলি ফর্মাল রিলেশন। কেন? ও বড্ড নাকুচুমে। আমার আর তৃষ্ণার অ্যাফেয়ারটা ওর চোখে ন্যাকামি। সুকন্যা কি পুরুষ বিদ্বেষী? মে বি, মে নট বি, আমি বলতে পারবো না। তৃষ্ণাকে কখনো জিজ্ঞেস করেননি? সুকন্যার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আর একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। মিতিন সামান্য ঝুঁকল। তৃষ্ণা বা সুকন্যার মধ্যে কেউ কি স্মোকার? সুকন্যা বোধহয় অল্প স্বল্প স্মোক করে, তৃষ্ণা কখনোই না। আর আপনি? খাই। বাধা ব্র্যান্ড আছে কোনো? ইন্ডিয়ান ক্লাসিক। কৌশিককে রীতিমতো অসহিষ্ণু দেখালো আবার। আমার সিগারেট খাওয়ার সঙ্গে তৃষ্ণা সুইসাইডের কি সম্পর্ক? কারণ তৃষ্ণা যে আত্মহত্যাই করেছে এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। নিতিন পার্থকে ঝলক দেখে অজেয় ঘোষণার সুরে বলল,
মার্ডার হলে খুনিকে তো খুঁজে বার করতে হবে, সেক্ষেত্রে প্রতিটি ইনফরমেশনই জরুরি। কৌশিকের মুখ পাংশু, ফ্যাসফ্যাসে গলায় বলল, তৃষ্ণা খুন হয়েছে? কে করলো খুন? কেন? সেটাই তো বোঝার চেষ্টা চালাচ্ছি। অজয়ের স্বর আরো ভারী। তৃষ্ণার অতীত সম্পর্কে আপনি কোনো ইনফরমেশন দিতে পারেন কি? যতদূর শুনেছি 14-15 বছর বয়সে ও পেরেন্টসদের হারিয়েছে। মামার বাড়িতে লাইফটা খুব সুখের ছিল না। শি হ্যাড টু স্ট্রাগল আ লট। আপনার বাড়ির লোকরা তৃষ্ণার কথা জানেন? শিওর, তৃষ্ণা আমাদের বাড়িতেও গেছে। আমার বাবা মা ওকে খুব পছন্দ করতেন। ইনফ্যাক্ট তৃষ্ণার মতো সাদা সরল খোলা মনের মেয়েই তো চেয়েছিলেন তারা। কৌশিক বিহ্বল মুখে মাথা নাড়ছে। হঠাৎ যে কেন সব উল্টে গেল, আমি যে এখন কি করি। কৌশিকের কাতরতা থেকে সকলেই চুপ। কয়েক সেকেন্ড পর অজয় বলল, আপনি যেতে পারেন এখন, তবে বুঝতেই তো পারছেন ইনভেস্টিগেশন চলছে। আমাকে না জানিয়ে ঝপ করে কোথাও যেন চলে যাবেন না। কৌশিক নতমস্তকে বেরিয়ে যাচ্ছে। স্থির চোখে ছেলেটাকে দেখছিল মিতিন। শেষ হলো তৃষ্ণা মারা গেছে গল্পের 6ষ্ঠ অধ্যায়। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এই অডিওটাকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।